প্রেসিডেন্ট সম্পর্কে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আর্টিকেল রয়েছে। আর্টিকেল 52 বলছে কি, দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতের একজন প্রেসিডেন্ট থাকবেন, সেটা আর্টিকেল নম্বর 52-তে উল্লেখ করা রয়েছে। আমাদের একজন প্রেসিডেন্ট থাকবেন। আর্টিকেল 53 কি বলছে, তার যে এক্সিকিউটিভ পাওয়ার আছে, অর্থাৎ তিনি একজন কার্যনির্বাহী রূপে তার কি কি করার ক্ষমতা রয়েছে সেইগুলো কিন্তু এখানে বলা রয়েছে। তো সেটা একটা দিক। আবার আর্টিকেল 54 তার ইলেকশন সম্পর্কে কথা বলে। প্রেসিডেন্টের যে ইলেকশন, সেটা আর্টিকেল 54-এ বলা রয়েছে। আর্টিকেল 55-এ প্রসেস অফ ইলেকশন বলা রয়েছে, অর্থাৎ প্রেসিডেন্টের কি প্রসেসে ইলেকশন হয় একটু বলুন। প্রেসিডেন্টের ইলেকশন প্রসেসটাকে কি বলা হয়? প্রেসিডেন্টের ইলেকশন কিন্তু অন্যান্য ইলেকশন থেকে আলাদা, তো সেটাকে আমরা কি বলি? কি বলি আমরা? প্রথমত প্রেসিডেন্টের যে ইলেকশন, সেটা কিন্তু ডাইরেক্ট ইলেকশন হয় না। ডাইরেক্ট ইলেকশন হয় না। সাধারণ মানুষ কিন্তু ভোট দিয়ে প্রেসিডেন্টকে ক্ষমতায় আনেন না। তো কারা আনেন? যারা হচ্ছেন পার্লামেন্টের দুটো হাউসের মেম্বার, তারা রাজ্যসভা লোকসভার মেম্বার যারা, তারা, এবং তার সাথে রাজ্য বিধানসভা, রাজ্যের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে তার যারা সদস্য, এবং ইউনিয়ন টেরিটরি লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে রয়েছে দিল্লি পুডুচেরির, তাদের সদস্য, এরা প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করেন। তো প্রেসিডেন্টের এই ইলেকশনটা হয়, এবং এই ইলেকশনটার যে স্পেসিফিক নাম রয়েছে সেটা হচ্ছে কি, সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ দ্য সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের সিস্টেমে কিন্তু ভোটটা হয়। আর আমরা যে ভোটটা দিই, আমরা সাধারণ মানুষ যে ভোটটা দিই, সেটার যে পদ্ধতি, সেটা বলা হয় ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম। অর্থাৎ যিনি কিনা 50% বেশি ভোট পাবেন, তাকে বিজয়ী ঘোষণা করা হবে। এটা এই সমস্ত বিষয় এটা আর্টিকেল 55-তে কিন্তু বলা আছে। আর্টিকেল 56 থেকে বলা আছে টার্ম টেনিয়ার, কতদিন পর্যন্ত তিনি থাকতে পারবেন। কতদিন থাকতে পারবেন? 5 বছর। যেদিন থেকে তিনি তার অফিসে এন্টার করলেন, সেই সময় থেকে 5 বছর পর্যন্ত তিনি থাকতে পারবেন। এটা বলা আছে আর্টিকেল নম্বর 56-তে। সাতান্ন, তিনি কিন্তু রি ইলেকশনে অংশগ্রহণ করতে পারেন। তিনি কিন্তু আবারও
দাঁড়াতে পারেন। 5 বছর টার্ম শেষ হয়ে গেলে তিনি আবারও কিন্তু রাষ্ট্রপতি পদে আসতে পারেন। এটা এখানে বলা আছে। প্রেসিডেন্টের আর্টিকেল 58 কি কি কোয়ালিফিকেশন লাগে? ইন্ডিয়ান সিটিজেন হতে হয়, এজ 35 বছরের বেশি, ইলেকশনের জন্য কোয়ালিফাই হতে গেলে এইগুলো। আর নট এলিজেবল কোন ক্ষেত্রে? তিনি যদি কোনো অফিস অফ প্রফিটের সাথে যুক্ত থাকেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে যদি কোনো কাজে নিযুক্ত থাকেন তাহলে। আর্টিকেল 59 কি বলছে? অফিসের কন্ডিশন। তিনি নিযুক্ত হওয়ার পরে কোনো হাউসের মেম্বার তিনি থাকতে পারবেন না। আর্টিকেল 62 কি বলছে? ভ্যাকেন্সি। যখন এই পদটা ভ্যাকেন্ট হয়ে যায় তখন কিভাবে ইলেকশন হয় সেটা বলা রয়েছে, এবং তার একটা ইমপিচমেন্ট প্রসেস রয়েছে ইত্যাদি ইত্যাদি। তো প্রেসিডেন্ট সম্পর্কে ইন ডিটেলে আমরা আবার আজকে আলোচনা করব। তো এলিজিবল কোয়ালিফিকেশান সেগুলো আমরা জানি। তিনি ভারতের নাগরিক হবেন। নাগরিকের বিষয় একটা বলার, যে প্রেসিডেন্ট হতে গেলে যদি কেউ নাগরিকত্ব জন্মগতভাবে না পেয়ে পান, পরবর্তীতে যে কোনোভাবে নাগরিকত্ব যদি তিনি নিয়ে থাকেন, তিনিও কিন্তু এলিজেবল, তিনিও কিন্তু প্রেসিডেন্ট হতে পারেন। জন্মসূত্রে ভারতীয় না হলেও পরবর্তীকালে যদি তিনি সিটিজেনশিপ অ্যাক্টের আন্ডারে কোনো না কোনো মিডিয়ামে তিনি যদি ভারতের নাগরিক হন, নাগরিকত্ব পান, তাহলেও তিনি কিন্তু প্রেসিডেন্ট হতে পারেন। ঠিক আছে? আর কি? তিনি লোকসভাতে কোয়ালিফাই হওয়ার, মেম্বার হওয়ার তার কোয়ালিফিকেশান প্রয়োজন। অফিস অফ প্রফিটে থাকবেন না, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেটা হচ্ছে পাওয়ার এবং ফাংশন। প্রেসিডেন্টের পাওয়ার এবং ফাংশন। প্রেসিডেন্টের কিন্তু প্রচুর ক্ষমতা রয়েছে, প্রেসিডেন্টের বিভিন্ন দিকে কিন্তু ক্ষমতা রয়েছে। কি কি? প্রথমত তার যে এক্সিকিউটিভ পাওয়ার, সেগুলো কোনগুলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যত এক্সিকিউটিভ অ্যাকশন রয়েছে, সমস্ত এক্সিকিউটিভ অ্যাকশন কিন্তু তার নামে নেওয়া হয়। তিনি মনে করলে ইউনিয়ন গভর্নমেন্টের বিভিন্ন নিয়মকানুন কিন্তু তিনি প্রণয়ন করতে পারেন। তিনি প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, এটা অ্যাটর্নি জেনারেল, তার যে টেনিয়ার সেটা কিন্তু স্পেসিফিক বলা নেই, সেটা প্রেসিডেন্ট যতদিন মনে করবেন ততদিন কিন্তু তাকে রাখতে পারেন। কম্পট্রোলার এবং অডিটর জেনারেল, তাকেও তিনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। চিফ ইলেকশন কমিশনারকে দিচ্ছেন, অন্যান্য ইলেকশন কমিশনারদের দিচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার চেয়ারম্যানদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান মেম্বারদের দিচ্ছেন, গভর্নরদের তিনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। এতজনকে তিনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। আর কি?
এসটি/এসসি কমিশন, ব্যাকওয়ার্ড কমিশন যে রয়েছে, সেখানে ইনভেস্টিগেশনের জন্য নতুন করে তিনি অ্যাপয়েন্ট করতে পারেন। নতুন ইনভেস্টিগেশন করানোর জন্য তিনি নতুন করে এই কমিশন বসাতে পারেন। ইন্টারস্টেট কাউন্সিল নতুন করে তিনি করতে পারেন। এগুলো হচ্ছে তার এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে আসে। এছাড়াও তার কিছু লেজিসলেটিভ পাওয়ার আছে। লেজিসলেটিভ পাওয়ার মানে আইন সংক্রান্ত। প্রথমত তিনি পার্লামেন্ট সেখানে সেশন শুরু করেন, যেটাকে সমনিং বলা হয়, শেষ করেন প্রোরোগ বলা হয়। আর কি, তিনি মনে করলে লোকসভা ভেঙে দিতে পারেন, তাই তো? আচ্ছা, লোকসভা কিভাবে ভাঙতে পারেন প্রেসিডেন্ট, মনে আছে? একটু বলুন তো। হ্যালো, প্রেসিডেন্ট যদি মনে করেন কালকে আমি লোকসভা ভেঙে দেব, তিনি কি করতে পারেন? বা তিনি যদি এটা করতে পারেন তাহলে কীভাবে করতে পারেন? এগুলো মনে নেই, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্রেসিডেন্ট একা একা কিন্তু লোকসভা ভাঙতে পারেন না, তিনি প্রধানমন্ত্রীর পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন। প্রধানমন্ত্রীর পরামর্শে ভেঙে দিতে পারেন। তিনি জয়েন্ট সিটিংয়ের জন্য আহ্বান করেন, জয়েন্ট সিটিং। জয়েন্ট সিটিং জয়েন্ট সিটিংটা কি সেটা মনে আছে? একটু বলুন তো। এগুলো মাঝে মধ্যে চর্চা করতে হবে, ডিসকাস করতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না। জয়েন্ট সিটিং কি জিনিস? বা জয়েন্ট সিটিং কখন হয়? হ্যালো, আচ্ছা, জয়েন্ট সিটিং জিনিসটা কি সেটা বলুন তো। একটু বলার চেষ্টা করুন, ভুল হয় হোক, বলার চেষ্টা করুন। হ্যালো, আচ্ছা, এগুলো কোনোটাই মনে নেই। বেশ, জয়েন্ট সিটিং হচ্ছে যখন কোনো বিল পেন্ডিং থাকে, পাশ করানো যাচ্ছে না, বা কোনো একটা সভাতে পাশ হয়েছে, কোনোটাতে হয়নি, তখন সেই বাধাটাকে অতিক্রম করার জন্য জয়েন্ট সিটিং করানো হয়, বিল পাশ করানো হয়। যাই হোক, লোকসভাতে কোনো বিষয়ে ইনভেস্টিগেট করার জন্য তিনি মেম্বারদের অ্যাপয়েন্ট করতে পারেন। স্পিকার, ডেপুটি স্পিকার, এদের যদি অফিসটা ভ্যাকেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে তাদের তিনি নিয়োগ করতে পারেন। 12 জন মেম্বার রাজ্যসভা থেকে তিনি কিন্তু এই 12 জন মেম্বার কোন কোন ফিল্ড থেকে হন তিনি এদেরকে
রাজ্যসভাতে নিয়োগ দেন যাদের লিটারেচার, সায়েন্স, আর্ট এবং সোশ্যাল সার্ভিসে অবদান আছে। তাদের কিন্তু তিনি নিয়োগ দেন, সেই 12 জনকে তিনি নিয়োগ দেন। অ্যাংলো ইন্ডিয়ানদের বিষয়টা এখন তুলে দেওয়া হয়েছে 2 জন। আর যে কোনো বিলের ক্ষেত্রে তিনি সই করলে তবে সেটা আইনে পরিণত হয়। সেক্ষেত্রে তিনি ভেটো পাওয়ার ভোগ করে থাকেন। ভেটো পাওয়ারগুলো আমরা একটু পরে আলোচনা করব। বিভিন্ন ধরনের ভেটো পাওয়ার রয়েছে। এছাড়াও আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন। পার্লামেন্ট যখন সেশনে নেই তখন তিনি অর্ডিন্যান্স জারি করে সেটাই কিন্তু আইনে পরিণত হয়। পার্লামেন্ট সেশনে নেই কিন্তু তখন একটা আইন প্রয়োজন, এমন একটা পরিস্থিতি এসেছে যেখানে একটা আইন প্রয়োজন, তখন কিন্তু তিনি মনে করলে একটা লিখিত অর্ডিন্যান্স জারি করতে পারেন, যেটাই হচ্ছে আইন। সেই মুহূর্তের জন্য সেটাই আইন। পার্লামেন্ট আবার সেশনে এলে 6 সপ্তাহের মধ্যে সেটা পাশ হতে হয়, না হলে সেটা আবার ল্যাপস হয়ে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্রেসিডেন্ট যেটা বলছেন তার লিখিত সেই বিষয়টাই আইনে পরিণত হচ্ছে যখন পার্লামেন্ট সেশনে থাকছে না তখন। তিনি আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ এইসব জায়গাতে গুড গভর্নমেন্টের জন্য, প্রোগ্রেসের জন্য বিভিন্ন রেগুলেশন জারি করতে পারেন। এইগুলো কিছু ফাইন্যান্সিয়াল পাওয়ার রয়েছে। কি কি? তার রেকমেন্ডেশন ছাড়া মানি বিল কিন্তু পার্লামেন্টে উপস্থাপন করা যায় না, তার রেকমেন্ডেশন প্রয়োজন মানি বিল। এবং অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা যেটাকে আমরা বাজেট বলি, ইউনিয়ন বাজেট, সেটাও কিন্তু পার্লামেন্টের আগে তার কাছেই অনুমতি নিয়ে তার কাছে পৌঁছে সেটা জারি করা হয়, পেশ করা হয়। তার হাতে কিন্তু কন্টিনজেন্সি ফান্ড বা আপৎকালীন যে ফান্ড, সেটা সেইখান থেকে অর্থ নেওয়া হয়, কিন্তু সেটা কিন্তু তার কাছেই, তার হাতেই সেটা থাকে। হঠাৎ করে যদি এরকম পরিস্থিতি আসে তখন কিন্তু তিনি সেই ফান্ড থেকে অর্থ তোলার বিষয়ে তিনি কিন্তু বলেন। আর কি, তিনি ফাইন্যান্স কমিশন বসান 5 বছর অন্তর রেভিনিউ ডিস্ট্রিবিউশনের জন্য, সেন্টার এবং স্টেটের রেভিনিউ ডিস্ট্রিবিউশনের জন্য 5 বছর অন্তর তিনি কিন্তু একটা করে ফাইন্যান্স কমিশন বসান। তার কিছু জুডিশিয়াল পাওয়ার রয়েছে, কি সেগুলো? তিনি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের চিফ জাস্টিস এবং আদার জাজ তাদের নিয়োগ দেন। তিনি মনে করলে সুপ্রিম কোর্টের থেকে অ্যাডভাইস নিতে পারেন। এবং খুব গুরুত্বপূর্ণ, কোনো একজন দণ্ডিত ব্যক্তিকে পানিশমেন্ট বন্ধ করতে পারেন, কমিয়ে দিতে পারেন, হ্রাস করতে পারেন এবং পরবর্তীতে সরিয়ে দিতে পারেন। বিভিন্ন রকম শব্দ আমরা এর জন্য ব্যবহার করি, পার্ডন, রিপ্রাইভ, রেসপাইট, রিমিশন, এগুলো ব্যবহার করা হয়। তো শাসনতান্ত্রিক দিক থেকে এই ক্ষমতা কিন্তু তিনি ভোগ করে থাকেন।
তিনি কিছু ডিপ্লোম্যাটিক পাওয়ার ভোগ করেন। কি সেগুলো? বিভিন্ন আন্তর্জাতিক এগ্রিমেন্ট, ট্রিটি, সেগুলো কিন্তু তার নামেই নেওয়া হয়। তিনি বিভিন্ন অ্যাম্বাসেডর, হাই কমিশনার বিভিন্ন দেশে নিয়োগ করেন, পাঠান, তার নামেই সেটা পাঠানো হয়। মিলিটারি পাওয়ার, কি মিলিটারি পাওয়ার রয়েছে? তিনি সমস্ত ডিফেন্স ফোর্স, তার কিন্তু সুপ্রিম কমান্ডার, তিনি তার আন্ডারেই রয়েছে। আর্মি চিফ, নেভি চিফ, এয়ারফোর্সের চিফ তিনি নিয়োগ করেন। তিনি যুদ্ধ ঘোষণা করেন বা শান্তি ঘোষণা করেন, যুদ্ধ চলাকালীন শান্তি ঘোষণা এবং যুদ্ধ ঘোষণা তিনিই করেন, যদিও সেটা পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগে সেটা ঘোষণা করতে গেলে। এছাড়া তার এমার্জেন্সি পাওয়ার রয়েছে, ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, সেই পাওয়ার রয়েছে। এবার হচ্ছে ভেটো পাওয়ার। ভেটো পাওয়ার মানে কি এটা বলতে পারবেন? ভেটো পাওয়ার মানে কি? আমি বলছি প্রেসিডেন্টের ভেটো পাওয়ার আছে, তো এই ভেটো পাওয়ার মানে কি? বা আমরা যে কোনো ক্ষেত্রে ভেটো পাওয়ারের কথা শুনে থাকি। ইউনাইটেড নেশনে ভেটো পাওয়ার, বিভিন্ন জায়গাতে ভেটো পাওয়ার। এই ভেটো পাওয়ারটা কি জিনিস? এক কথায় ভেটো পাওয়ার মানে হচ্ছে নাকচ করে দেওয়ার ক্ষমতা, কোনো কিছু নাকচ করে দেওয়ার ক্ষমতা। এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। কোনো বিল উত্থাপন হলো, কোনো কিছু হলো, সেটাকে নাকচ করে দেয়া, সেটাকে বন্ধ করে দেয়া, সেটাকে আটকে দেওয়া, সেটা হচ্ছে ভেটো পাওয়ার। ঠিক আছে? তো ইউনাইটেড নেশনে যারা পার্মানেন্ট মেম্বার আছে, সিকিউরিটি কাউন্সিলের যারা পার্মানেন্ট মেম্বার, তাঁদেরই কিন্তু একমাত্র ভেটো পাওয়ার আছে। বিষয়টা কি? ইউনাইটেড নেশনে আমরা জানি 5টা দেশ আছে পার্মানেন্ট সিকিউরিটি কাউন্সিলে যারা পার্মানেন্ট সদস্য: চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা। যাই হোক, আলোচ্য বিষয় হচ্ছে ভেটো পাওয়ার, নাকচ করে দেওয়ার ক্ষমতা। এদের মধ্যে কোনো একজন যদি গররাজি হয় কোনো কিছু বিষয় নিয়ে, তাহলে কিন্তু সেই বিলটা ল্যাপস হয়ে যাবে, সে বিলটা কিন্তু তাহলে আর অ্যাক্টিভ হচ্ছে না, সে বিলটা কিন্তু পাস হবে না, যদি না কোনো একজন সেটাকে নাকচ করে দেন। সকলে মিলে যদি সেটাকে অ্যাকসেপ্ট করে, তবেই কিন্তু সেটা বিলে পরিণত হবে বা আইনে পরিণত হবে বা সেই ডিসিশনটা নেওয়া হবে। তো প্রেসিডেন্টও এরকম কিছু ভেটো পাওয়ার, নাকচ করে দেওয়ার পাওয়ার কিন্তু তার আছে। কারণ প্রেসিডেন্ট সই না করলে, পার্লামেন্টে পাশ হলেও সেই বিলটা কিন্তু আইনে পরিণত হচ্ছে না। তাহলে তিনি কি করতে পারেন ভেটো পাওয়ারের ক্ষেত্রে? তিনি মনে করলে, প্রথমত অ্যাবসলিউট ভেটো। অ্যাবসলিউট ভেটো কি? তিনি মনে করলে পার্লামেন্টে পাশ হওয়া বিলে সই করলেনই না। দুটো কেসের ক্ষেত্রে এরকম হতে পারে। প্রাইভেট মেম্বার বিল, অর্থাৎ যারা সরকারের সদস্য নয়, পার্লামেন্টে যারা সরকারের পক্ষের নয়, অন্য কোনো দলের যারা প্রার্থী, তারা এরকম কিছু বিল এনেছেন। মিনিস্টার নয় এরকম কেউ, তারা বিল এনেছেন, সেই বিলে সেটা পাশ হয়ে গেছে, কিন্তু প্রেসিডেন্ট সেটাকে সই করছেন না। অ্যাবসলিউট ভেটো। আবার কখনো এরকম হতে পারে, বিল পাশ হয়ে যাওয়ার পরে ক্যাবিনেট রিজাইন করে দিয়েছে, এরকম হতে পারে।
তখনও প্রেসিডেন্ট কিন্তু সই না করতে পারেন। তো এটা হচ্ছে অ্যাবসলিউট ভেটো। তিনি একদমই সই করলেন না, তিনি এটা নিয়ে কোনো রকম উদ্যোগই নিলেন না, কোনো রকম সই করলেন না। এরকম ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1954 নাগাদ এরকম একটা বিলে তিনি সই করেননি। 1991-তে প্রেসিডেন্ট আর ভেঙ্কটরমন তিনি পার্লামেন্টের মেম্বারদের স্যালারি অ্যালাওয়েন্স, তার যে বিল ছিল সেটাতে তিনি সই করেননি। অ্যাবসলিউট ভেটো। তো এই অ্যাবসলিউট ভেটোটা প্রেসিডেন্ট তখনই ব্যবহার করেন যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় না, মানে সেটা যদি খুব বেশি গুরুত্বপূর্ণ আর্জেন্ট বিষয় হয় তাহলে তাকে সেটা সই করতে হয়, দেশের স্বার্থে করতে হয়। কিন্তু যদি তিনি দেখেন সেরকম কোনো গুরুত্বপূর্ণ কিছু নয়, তখন তিনি সই করেন না। কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে, মানি বিল বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, এইগুলোতে তাকে সই করতেই হয়। তো কিছু কিছু ক্ষেত্রে তিনি এই পাওয়ার, এই ক্ষমতা প্রয়োগ করে থাকেন। তাহলে এটা হলো অ্যাবসলিউট ভেটো। আরেকটা ভেটো হচ্ছে সাসপেন্সিভ ভেটো। সাসপেন্সিভ ভেটো, তিনি কোনো বিল পার্লামেন্টে পুনর্বিবেচনার জন্য, রিকনসিডারেশনের জন্য পাঠিয়ে দেন। এটা হচ্ছে সাসপেন্সিভ ভেটো। তিনি মনে করলে সেটাকে পার্লামেন্টে পাঠিয়ে দিলেন, আবার পার্লামেন্ট পাশ করেছে সেই বিলটাকে, তিনি সেটাকে পাঠিয়ে দিলেন আবার পার্লামেন্টে, তোমরা এটা পুনর্বিবেচনা করো, আবার এটা নিয়ে আলোচনায় বসো, তারপরে আবার সেটা যদি পাশ হয় তাহলে ঠিক আছে, বা যদি সেটাতে কোনো পরিমার্জন করার প্রয়োজন হয় সেটাও কিন্তু করা যেতে পারে। তো পুনর্বিবেচনার জন্য তিনি পাঠালেন, এটা সাসপেন্সিভ। এবার পুনর্বিবেচনা তারা করতে পারে, তারা কিছু পরিবর্তন করতে পারে বা নাও করতে পারে। তারা যদি সেম অ্যাজ ইট ইজ যেমন ছিল যদি পাঠিয়ে দেয় প্রেসিডেন্টের কাছে, সেকেন্ড টাইম কিন্তু প্রেসিডেন্ট আর সেটাকে পাঠাতে পারেন না, তিনি তখন সেটাতে সই করতে বাধ্য হন। এইটাকে বলা হচ্ছে সাসপেন্সিভ ভেটো। ঠিক আছে? কোনো মানি বিলের ক্ষেত্রে প্রেসিডেন্ট এটা করতে পারেন না। মানি বিলের ক্ষেত্রে সাসপেন্সিভ ভেটো পারেন না, কারণ মানি বিল প্রেসিডেন্টকে আগে পারমিশন নিয়ে তবে ইন্ট্রোডিউস করা হচ্ছে। মানি বিল পাস হয়ে যাওয়ার পর তিনি আবার সেটা পার্লামেন্টে পাঠাতে পারেন না রিকনসিডারেশনের জন্য। তো মানি বিলের কোনো সাসপেন্সিভ ভেটো হয় না। এটা হলো। আর হচ্ছে পকেট ভেটো। পকেট ভেটো এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং। প্রেসিডেন্ট বিলে কোনো সই না করে ফেলে রাখলেন, তিনি বললেন না যে আমি এটা নাকচ করছি, অ্যাবসলিউট ভেটো তিনি প্রয়োগ করলেন না, তিনি সাসপেন্সিভ ভেটোও প্রয়োগ করলেন না, পুনর্বিবেচনার জন্য পাঠালেন না, জাস্ট রেখে দিলেন বিলটাকে, পেন্ডিং রেখে দিলেন ইনডেফিনাইট পিরিয়ডের জন্য, অনির্দিষ্টকালের জন্য বিলটাতে তিনি সাইন করলেন না। এরকম তিনি করতে পারেন, কোনো অ্যাকশান না নিয়ে, জাস্ট যেমন কোনো জিনিস পকেটে রেখে দেয়া, সেই রকম একটা ঘটনা। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে প্রেসিডেন্টের কোনো ভেটো পাওয়ার কিন্তু থাকে না। সংবিধান একটা পরিবর্তন হয়ে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট পেন্ডিং রেখে দিলেন, পকেটে রেখে দিলেন, সেটা করতে পারেন না, বাধ্যতামূলকভাবে তাকে সই করতেই হয়। এইগুলো থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তিনি এরকম পকেট ভেটো প্রয়োগ করেন। যেমন প্রেসিডেন্ট জৈল সিং, তিনি ইন্ডিয়ান পোস্ট অফিস বিলের ক্ষেত্রে এরকম পকেট ভেটো প্রয়োগ করেছিলেন। কেন করেছিলেন? কারণ এই পোস্ট অফিস বিলটা ফ্রিডম অফ প্রেস সেটাকে ভ্রষ্ট করেছিল, প্রেস ফ্রিডম
কে নাকচ করেছিল সেই বিলটা, সেই জন্য তিনি এটা পেন্ডিং রেখেছিলেন। হলো এইগুলো। এবার প্রেসিডেন্টের এই ভেটো পাওয়ার তিনি স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। যখন গভর্নরের কাছে যায় কোনো বিল, রাজ্য বিধানসভাতেও তো আইন তৈরি হয়, সেখানে পাশ হওয়ার পর গভর্নরের সই লাগে। তো গভর্নরের কাছে যখন যায়, তখন গভর্নর মনে করলে সেটাতে সই করতে পারেন, সই না করতে পারেন, রিকনসিডারের জন্য পাঠাতে পারেন, অথবা সেটা পাঠিয়ে দিতে পারেন প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্টের কাছে কিন্তু গভর্নর মনে করলে কোনো বিল, রাজ্যসভার কোনো মানে রাজ্য বিধানসভার কোনো বিল মনে করলে তিনি পাঠাতে পারেন। তখন প্রেসিডেন্টের কিছু ভূমিকা চলে আসে, তার আগে নয়। কারণ তার কাছে রাজ্যের বিলটা এসেছে, তবেই তিনি সেখানে কিছু করতে পারছেন। তিনি মনে করলে সেখানে সই দিতে পারেন, না দিতে পারেন, বা গভর্নরের কাছে সেটা রিটার্ন করে দিতে পারেন রিকনসিডারেশনের জন্য স্টেট লেজিসলেচারের কাছে। এগুলো গুরুত্বপূর্ণ। আর অর্ডিন্যান্সের কথা যেটা বলছিলাম, যে প্রেসিডেন্ট যেটা বললেন সেটাই আইন। পার্লামেন্ট সেশনে নেই, পার্লামেন্ট সেশনে নেই, তখন হঠাৎ করে এমন অবস্থা এলো যে দেশে বা কোনো একটা জায়গাতে ইমিডিয়েটলি কোনো আইন একটা প্রণয়ন করতে হবে, নাহলে নানান ধরনের সমস্যা হতে পারে। তো তখন প্রেসিডেন্ট একটা লেখ জারি করেন, যেটাকে বলা হচ্ছে অর্ডিন্যান্স। আর্টিকেল নাম্বার কত মনে আছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল অনুযায়ী তিনি এটা জারি করতে পারেন। কত নম্বর আর্টিকেলে তিনি অর্ডিন্যান্স জারি করেন? 123। এটা মনে রাখবেন, আর্টিকেল 123 অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা প্রেসিডেন্টের। শুধুমাত্র তবে যদি পার্লামেন্ট সেশনে থাকে সেক্ষেত্রে তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন না, সেশনে না থাকলে তখনই এটার প্রয়োজন হয়। আচ্ছা, এবার আমরা প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার সম্পর্কে জানব, তার ক্ষমা করে দেওয়ার ক্ষমতা। তো কী কী ক্ষেত্রে তার হতে পারে, করতে পারেন এগুলো? প্রথমত পার্ডন, ক্ষমা করে দিতে পারেন কমপ্লিটলি, সম্পূর্ণভাবে। তিনি কেসটা বিবেচনা করেন এবং তাকে যে সাজা শোনানো হয়েছে সেটা তিনি সম্পূর্ণভাবে মাফ করে দিতে পারেন। এটাকে বলা হয় পার্ডন। আর কি? কমিউটেশন, COMMUTATION, কমিউটেশন। কমিউটেশন মানে একটা লাইটার ফর্মের কোনো পানিশমেন্ট তিনি দিলেন, অর্থাৎ একটা বড় সাজা তাকে শোনানো হয়েছিল, হয়তো তাকে ডেথ সেন্টেন্স শোনানো হয়েছে, ফাঁসির সাজা শোনানো হয়েছে, তিনি সেটাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য জেলের থাকার কথা ঘোষণা করলেন, অর্থাৎ লাইটার ফর্ম একটা দেয়া হলো। বা তাকে হয়তো 10 বছরের সাজা শোনানো হয়েছিল জেল, সেটাকে কমিয়ে তিনি 6 বছর করলেন, 8 বছর করলেন, লাইটার ফর্ম। এটাকে বলা হচ্ছে কমিউটেশন। রেমিশন, রেমিশন কি? এখানে সাজাটা একই থাকছে, শুধুমাত্র সময়টা কমিয়ে দেওয়া হচ্ছে। কমিউটেশনের ক্ষেত্রে সাজার ধরন পাল্টে যেতে পারে, হয়তো ফাঁসি শোনা হয়েছিল সেখান থেকে জেল বা এরকম ধরনের যে কোনো ধরনের সাজার প্রকৃতি পাল্টে দেয়।
রেমিশনের ক্ষেত্রে সাজার প্রকৃতি পাল্টাচ্ছে না, সেখানে জেলটা জেলই হচ্ছে, কিন্তু সেটা সময় কমিয়ে দেওয়া হচ্ছে। 2 বছরের সাজা শোনানো হয়েছিল, সেটা হয়তো 1 বছর করে দেওয়া হলো, এরকম ধরনের রিডিউস করে দেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে রিমিশন। রেসপাইট, এখানে যদি দেখা যায় সাজাপ্রাপ্ত ব্যক্তির কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি রয়েছে বা মহিলাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি রয়েছে, এরকম ক্ষেত্রে ছোট শাস্তির ব্যবস্থা করা হয়। স্পেশাল ফ্যাক্টের ক্ষেত্রে এরকম করা হয়, তখন সেটাকে রেসপাইট বলা হয়। আর হচ্ছে রেপ্রাইভ। রেপ্রাইভ হচ্ছে অল্প সময়ের জন্য সাজাতে স্টে দিয়ে দেওয়া, সাজাটা পিছিয়ে দেওয়া, এটা হচ্ছে রেপ্রাইভ। এখন আর্টিকেল নাম্বার 72, এটা অনুযায়ী প্রেসিডেন্ট এই ক্ষমতাগুলো ভোগ করছেন: পার্ডন, কমিউটেশন, রেমিশন, রেসপাইট এবং রেপ্রাইভ। আর্টিকেল নম্বর 161-তে আবার গভর্নর এই ধরনের পার্ডনিং পাওয়ার তার রয়েছে। কিছু তফাৎ আছে, এটা জেনে রাখা প্রয়োজন যে রাষ্ট্রপতি যেসব ক্ষমা করার ক্ষমতা তার রয়েছে, গভর্নরের কিন্তু ঠিক একই রকম ক্ষমা করার পাওয়ার কিন্তু নেই। কোথায় তফাৎ? মিলিটারি যে কোর্ট, যেটাকে কোর্ট মার্শাল বলা হয়, মিলিটারিদের কিন্তু আলাদাভাবে তাদের বিচার হয়, এটা জেনে রাখবেন, যেটাকে কোর্ট মার্শাল বলা হয়, মিলিটারি কোর্ট। তো মিলিটারি কোর্টের ক্ষেত্রে সাজার ব্যাপারে ক্ষমতা ভোগ করে থাকেন প্রেসিডেন্ট, কিন্তু গভর্নর মিলিটারি কোর্টের সাজার ক্ষেত্রে কোনো রকম ক্ষমার ক্ষমতা তার নেই। প্রেসিডেন্ট মনে করলে ডেথ সেন্টেন্সকে বন্ধ করতে পারেন, মৃত্যুদণ্ডকে রদ করে দিতে পারেন প্রেসিডেন্ট, কিন্তু গভর্নর পারেন না। যদি হাইকোর্টেরও ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু গভর্নর সেটাকে বন্ধ করতে পারেন না, সেটা কিন্তু প্রেসিডেন্টের কাছেই যাবে, প্রেসিডেন্টই সেটাকে বিচার করতে পারেন যদি অ্যাপ্লাই করা হয়। তো এই সব বিষয়গুলো, এটা খুব গুরুত্বপূর্ণ। তো এইগুলো প্রত্যেকটা মনে রাখবেন। আমি আর্টিকেলগুলো আরেকবার বলছি। আর্টিকেল 52, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থাকবেন একজন, আমাদের একজন রাষ্ট্রপতি থাকবেন, সেটা আর্টিকেল 52-তে বলা আছে। আর্টিকেল 53-তে ইউনিয়নের এক্সিকিউটিভ পাওয়ার সম্পর্কে বলা আছে, ইউনিয়নের ওপর। 54-তে প্রেসিডেন্ট ইলেকশনের কথা বলা আছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। ইলেকশনের প্রসেস সেটা বলা আছে আর্টিকেল 55-এ। 56-এর টার্ম কতদিন থাকবে সেটা বলা আছে। 57-এ বলা আছে যে তিনি রিইলেক্টেড হতে পারেন। 58-এ বলা আছে তিনি তার কি কি কোয়ালিফিকেশন লাগবে। প্রেসিডেন্টের ইমপিচমেন্ট সেটা বলা আছে আর্টিকেল নাম্বার 61-এ। একশো 11-তে বলা আছে পার্লামেন্টে যে বিল পাস করার পর যে সই করার ব্যাপারটা সেটা বলা আছে। পার্লামেন্টের বিভিন্ন সেশনকে আহ্বান করা,
পার্লামেন্ট ভেঙে দেওয়া ইত্যাদি ইত্যাদি সব বিষয়গুলো কিন্তু আর্টিকেল নাম্বার 85-এ বলা আছে। তো এই সমস্ত বিষয়গুলো আর্টিকেল এবং প্রেসিডেন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই টপিক থেকে অনেক প্রশ্ন হতে পারে বিভিন্ন ধরনের, এবং আমি যতগুলো আলোচনা এখানে করলাম প্রত্যেকটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। বেশ, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।